আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধীনা বিনতে সিদ্দিক, প্রভাষক, পরিনীতি ও সুশাসন বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পরিনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ভাগ থেকে আলোচনাটা শুরু করব। আগের দুটো ভিডিওতে আমরা 1.1 থেকে দুটো ভিডিও মিলে 1.1 দশমিক পাঠ থেকে 1.10 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের এই আলোচনায় আমরা তৃতীয় ভাগে অর্থাৎ 1.11 পরিনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক এই বিষয়টার থেকে আলোচনাটা শুরু করব। তাহলে চলো আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করি। দেখো, নাগরিকতা ও জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক দিক নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিনীতি ও সুশাসন বলে। অপরদিকে মানুষের যাবতীয় কার্যাবলী এবং আচার-আচরণের ভালো-মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে নীতিশাস্ত্র বলে। প্রাচীন গ্রিক দার্শনিকগণ পরিনীতি ও রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের অন্যতম শাখা হিসেবে উল্লেখ করেছেন। ইতালির বিখ্যাত দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি এটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান ও পৌরবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করে একে পৃথক শাস্ত্র বা জ্ঞানের শাখা হিসেবে উল্লেখ করেছেন। এখন আমরা আগেরগুলোর মতো এটার মিল বা সাদৃশ্য নিয়ে আলোচনা করব। দেখো, ১ নাম্বার, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক। পরিনীতি ও সুশাসনে এবং নীতিশাস্ত্রের লক্ষ্য হলো এক এবং তা হলো আদর্শ মানুষ গড়ে তোলা। প্লেটো এরিস্টটল রাষ্ট্রকে উত্তম জীবনযাপনের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় সংগঠন বলে উল্লেখ করেছেন। পরিনীতি ও সুশাসনের লক্ষ্য হলো সুনাগরিক সৃষ্টি করা। নীতিশাস্ত্র কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এই শিক্ষা প্রদান করে সুনাগরিক সৃষ্টি করতে সাহায্য করে। এরপরে দেখো যে ২ হচ্ছে উভয়ের ভিত্তিমূল এক। পরিনীতি ও সুশাসনের অনেক বিষয়ের ভিত্তিমূলই হলো ন্যায়নীতি। রাষ্ট্রীয় সংগঠন বিকশিত হবার প্রাথমিক পর্যায়ে প্রচলিত ন্যায়নীতি এবং আইনের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে রাষ্ট্রীয় সংগঠন পূর্ণ রূপ লাভ করে এবং অতীতের অনেক ন্যায়নীতি আইনে পরিণত হয়। এরপরে যেটা রয়েছে দেখো ৩, একে অপরের পরিপূরক। পরিনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র একে অপরের পরিপূরক ও সহায়ক। নৈতিক আদর্শগুলো জনগণ কর্তৃক স্বীকৃত হলে তা রাষ্ট্রীয় আইনে পরিণত হয়। কোনো রাষ্ট্রীয় আইন নৈতিকতা সম্পন্ন না হলে তা জনসমর্থন পায় না। ফক্স এজন্যই বলেছেন যে ন্যায়নীতির দৃষ্টিকোণ থেকে যা অন্যায় তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক বা ন্যায় হতে পারে না। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পার্থক্যগুলো রয়েছে। দেখো ১ নাম্বারে কি বিষয়বস্তুগত। নীতিশাস্ত্রের বিষয়বস্তু ও পরিধি পরিনীতি ও সুশাসনের বিষয়বস্তু পরিবিধি অপেক্ষা ব্যাপকতর, মানে অনেক বিস্তৃত। নীতিশাস্ত্র মানুষের বাহ্যিক আচার-আচরণ, এক্সটার্নাল অ্যাকশন এবং অভ্যন্তরীণ আচরণ নিয়ে আলোচনা করে, কিন্তু পরিনীতি ও সুশাসন শুধু মানুষের বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে। ২ নাম্বার দেখো, দৃষ্টিভঙ্গিজনিত অনেক সময় দেখা যায় যে নৈতিক দিক থেকে অন্যায় নয় এমন অনেক রাষ্ট্রীয় আইনে অন্যায় বিবেচিত হয়। যেমন রাস্তায় বাম দিক দিয়ে অসংযুক্তভাবে গাড়ি চালানো নৈতিকতা বিরোধী নয়, কিন্তু তবুও রাষ্ট্রীয় আইনে তা বেআইনি। আবার অনেক নৈতিকতা বিরোধী কাজ আ আইন বিরুদ্ধ নাও হতে পারে, যেমন পরনিন্দা, মিথ্যা বলা প্রভৃতি নৈতিকতা বিরোধী হলেও যতক্ষণ তা অন্যের ক্ষতি করেনি ততক্ষণ তা আইন বিরুদ্ধ নয়। সুতরাং পরিনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্রের মধ্যে দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য রয়েছে। এখন পরিশেষে কি দেখো, পরিনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্রের মধ্যে যত পার্থক্যই থাক না কেন, উপসংহারে এই কথা বলা যায় যে উভয় শাস্ত্র একে অপরের পরিপূরক এবং উভয়ের সম্পর্ক ঘনিষ্ঠ নিবিড়। জ্ঞানের এই উভয় শাখায় আদর্শ মানুষ গড়ে তুলতে চেষ্টা করে, উভয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য এক ও ভিন্ন। এরপরে ১.১২ তে যেটা রয়েছে বা ১-২ যেটা রয়েছে সেটা হচ্ছে পরিনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। দেখো, পরিনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক সমাজ রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে পরিনীতি ও সুশাসন আলোচনা করে। অপরদিকে রাষ্ট্রের ভূখণ্ড, জনসংখ্যা, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, খনিজ পদার্থ, পারিপার্শ্বিক অবস্থা প্রকৃতির সুসংবদ্ধ অধ্যয়ন এই ভূগোল আরকি। আ আগেরগুলোর মতন এখানেও আমরা এটার মিল বা সাদৃশ্য যেটা রয়েছে সেটা নিয়ে দেখব। একে দেখো, ভূখণ্ডগত। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূখণ্ড। রাষ্ট্র গড়ে ওঠে ভূমির উপর। আকাশে বা বাতাসে রাষ্ট্রের সমৃদ্ধি নির্ভর করে জমির উর্বরতা। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, রাষ্ট্র গড়ে ওঠে ভূমির উপর, আকাশে বা বাতাসে নয়। রাষ্ট্রের সমৃদ্ধিও নির্ভর করে জমির উর্বরতা, খনিজ সম্পদ প্রভৃতির উপর। নাগরিকদের চরিত্র গঠনে নদী, সমুদ্র, পাহাড়, ভূপ্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব অপরিসীম। সুতরাং পরিণীতি ও সুশাসন পাঠে ভূগোলের প্রভাব অপরিসীম। এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পারস্পরিক ঘনিষ্ঠতা। ভূগোল আর্থিক সম্পদ, নাগরিকের উৎপত্তি, রাষ্ট্রের আয়তন এবং কৃষি ও খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করে থাকে। একটি রাষ্ট্রের মঙ্গল, অমঙ্গল ও সমৃদ্ধির সাথে এগুলোর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ভূগোল এবং পরিণীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ৩ নাম্বার, রাষ্ট্রের কল্যাণ ও জাতীয় সমৃদ্ধি।
পরিণতি ও সুশাসন রাষ্ট্রের কল্যাণ সম্পর্কে আলোচনা করে থাকে। রাজধানী কোথায় স্থাপিত হলে, শিল্পকেন্দ্র কোথায় কোথায় স্থাপিত হলে রাষ্ট্রের অধিক কল্যাণ বা মঙ্গল সাধিত হবে, ভূগোল সে সম্পর্কে আলোচনা করে। এমনকি নদ-নদী ও সমুদ্র সম্পদকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, ভূগোল সে সম্পর্কে আলোচনা করে থাকে। সুতরাং রাষ্ট্রের কল্যাণ তথা জাতীয় সমৃদ্ধির স্বার্থেই ভূগোল এবং পরিণতি সুশাসন পাঠ করা প্রয়োজন। এরপরে যেটা রয়েছে দেখো, জনজীবনে প্রভাব। ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক পরিবেশ একটি জীবনে জনগোষ্ঠীর জীবনে নানাভাবে প্রভাব ফেলে থাকে। এরিস্টটল, মন্টেস্ক্যু, ইবনে খালদুন প্রমুখ মনীষী বলেছেন যে ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক পরিবেশ মানুষের সাহসিকতা, ধৈর্য, বুদ্ধিবৃত্তি, কর্মস্পৃহা প্রভৃতির উপর প্রভাব সৃষ্টি করে থাকে। এরপরে যেটা রয়েছে, জাতীয় পররাষ্ট্রনীতি নির্ধারণ। একটি দেশের জাতীয় নীতি ও পররাষ্ট্র নীতি নির্ধারণে জ্ঞানের এই দুটি শাখারই রয়েছে সাদৃশ্য। জাতীয় পররাষ্ট্রনীতি সম্পর্কে পরিণতি ও সুশাসনে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জাতীয় পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। বর্তমান সময়ে এ কারণে ভূরাজনীতি নামে একটি নতুন বিষয়ের উদ্ভব ঘটেছে। বর্তমান সময়ে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত নীতি, জাতীয় স্বার্থ চিহ্নিতকরণ ও পররাষ্ট্রনীতি নির্ধারণে ভৌগোলিক উপাদানসমূহকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা দেখো, ৬ জাতীয়তাবাদ এবং জাতীয় রাষ্ট্রের বিকাশে। পরিণতি ও সুশাসনে জাতি, জাতীয়তা ও জাতীয় রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়ে থাকে। জাতীয়তাবাদী চেতনার প্রসারের ফলে পৃথিবীতে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। জাতীয়তাবাদ এবং জাতীয় রাষ্ট্রের বিকাশে ভৌগোলিক অবস্থান ও পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে পার্থক্য ও বৈসাদৃশ্যগুলো দেখো। ১ নম্বর, অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য। পরিণতি ও সুশাসনের অধ্যয়ন পদ্ধতি ঐতিহাসিক ও বিশ্লেষণধর্মী, কিন্তু ভূগোলের অধ্যয়ন পদ্ধতি গাণিতিক ও ঐতিহাসিক, যেটা তোমরা যে বর্তমানে ভূগোল বিষয়টা পড়লেই বুঝতে পারবে। ২, বিষয়বস্তুগত পার্থক্য দেখো। উভয়ের মধ্যে বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে। ভূপ্রকৃতিগত বিষয়সমূহ যেমন ভূমিরূপ, সৌরজগৎ, শিক্ষা ও খনিজ প্রভৃতি পরিণতি ও সুশাসনকে আলোচ্য বিষয় নয়। তেমনি নাগরিকতা, অধিকার ও কর্তব্য, সংবিধান, আইন, স্বাধীনতা, জনমত, রাজনৈতিক দল প্রভৃতি বিষয় ভূগোলের আলোচ্য বিষয় নয়। উপসংহার, উভয়ের মধ্যে উপরে বর্ণিত পার্থক্য সত্ত্বেও বলতে হয় যে পরিণতি ও সুশাসন এবং ভূগোল ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বিশেষ করে ভূগোল নানাভাবে পরিণতি ও সুশাসনকে সমৃদ্ধ করে থাকে। একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থা, জাতীয় স্বার্থ, জাতীয় নীতি এবং পররাষ্ট্রনীতি ভৌগোলিক বৈশিষ্ট্য ও অবস্থানের উপর নির্ভরশীল। এরপরে চলো আমরা ১.১.৩-এ, যেটা রয়েছে পরিণতি ও সুশাসনের সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সম্পর্ক। পরিণতি ও সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন চর্চার সম্পর্ক নিবিড়। পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্যবোধ সম্পর্কে আলোচনা করে, সুনাগরিকতার শিক্ষা দেয়। কিভাবে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, পরিণতিতে সে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বর্তমানে তাই পরিণতি নামক জ্ঞানের শাখাটির নামকরণ করা হয় পরিণতি ও সুশাসন। বর্তমানে জনসংখ্যা উন্নয়ন চর্চা অধ্যয়নের নতুন একটি বিষয় তথা সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে আবির্ভূত হয়েছে। সামাজিক বিজ্ঞানের এই নতুন শাখার আলোচ্য বিষয় হলো জনসমষ্টি, জনসংখ্যার হ্রাস, বৃদ্ধি এবং এ কারণে সৃষ্ট সমস্যা ও তার সমাধান, জনস্বাস্থ্য, জনমিতিক ধারণা প্রভৃতি। এদিক থেকে বিবেচনা করলে পরিণতি ও সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন চর্চার মধ্যে গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। সমাজবিজ্ঞানের এই শাখা দুটির মধ্যে বেশ কিছু সাদৃশ্যমূলক ও বৈসাদৃশ্যমূলক সম্পর্ক লক্ষ্য করা যায়। সেগুলো দেখি এখন আমরা। প্রথমে যেটা রয়েছে দেখো, মিল বা সাদৃশ্য। মিলের ১ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয়বস্তুগত। উভয়ের মধ্যে বিষয়বস্তুগত মিল বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। রাষ্ট্রে বসবাসকারী জনগণ তাদের আচার-আচরণ, বিভিন্ন সমস্যা, জনসংখ্যার হ্রাস বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা ও তার সমাধান প্রভৃতি বিষয় নিয়ে উভয় শাস্ত্রে আলোচনা করে থাকে। ২ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পারস্পরিক নিবিড় সম্পর্ক। উভয় সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ। উভয়ের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রে বসবাসকারী জনগণ, তাদের সার্বিক উন্নয়ন এবং তাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান। ৩, অভিন্ন লক্ষ্য। সামাজিক বিজ্ঞানের এই শাখা দুটির লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন। উভয় শাস্ত্রের লক্ষ্য উদ্দেশ্য হলো রাষ্ট্রে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন, সর্বাধিক কল্যাণ এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়ন। পরিণতি ও সুশাসনে একটি আদর্শ ন্যায় নীতিভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জনসংখ্যা এবং উন্নয়ন চর্চার লক্ষ্য হলো দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা। এরপরে ৪ হচ্ছে পরস্পর পরিপূরক দেখো। পরিণতির জ্ঞানে ও সুশাসনের নীতিমালা একটি রাষ্ট্রের জনগণের উন্নয়ন চর্চাকে প্রভাবিত করে। পরিণতির জ্ঞান সুশাসনকে নিশ্চিত করে। আবার সুশাসন তখনই নিশ্চিত ও তাৎপর্যপূর্ণ হয় যখন দেশের জনসংখ্যা প্রয়োজনের তুলনায় কম বা অধিক না হয়ে কাম্য জনসংখ্যা হয়। সুতরাং পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা উন্নয়নের পরস্পর পরিপূরক। এরপরে দেখো যে বৈসাদৃশ্য বা পার্থক্য ১, পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য।
পরিণীত সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার মধ্যে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে। জনসংখ্যা উন্নয়ন চর্চার বিষয়বস্তু পরিধি অপেক্ষা পরিণীত সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অনেক ব্যাপক ও বিস্তৃত। ২. উৎপত্তিগত পার্থক্য। মানুষের সামাজিক ও নাগরিক জীবনের শুরুতেই উদ্ভব ঘটেছে পরিণীত সুশাসনের। আজ সমাজবদ্ধ নাগরিকগণ জীবনে যখন সমস্যা জটিলতার সৃষ্টি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে এসব সমাধান যখন মানুষকে চিন্তিত করে তুলছে, তখন এসব সমস্যার সমাধান কিভাবে করা যায়, সেজন্য উদ্ভব হয়েছে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার। এরপরে যেটা রয়েছে দেখো ৩. পদ্ধতিগত পার্থক্য। পরিণীত সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চার মধ্যে পদ্ধতিগত পার্থক্য লক্ষ্য করা যায়। পরিণীত সুশাসনের আলোচনার পদ্ধতি মূলত তত্ত্ব অনুসন্ধানমূলক, অপরদিকে জনসংখ্যা উন্নয়ন চর্চার আলোচনা পদ্ধতি গাণিতিক বিশ্লেষণধর্মী। ৪. বাস্তবতা ও আদর্শনিষ্ঠতার দিক থেকে পার্থক্য। পরিণীত সুশাসন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, মূর্ত ও বিমূর্ত সব বিষয় নিয়ে জ্ঞানের এই শাখাটি আলোচনা করে থাকে। অপরদিকে জনসংখ্যা উন্নয়ন চর্চা মূর্ত ও বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে। উপসংহার: উপরের আলোচনার সূত্র ধরে বলা যায় যে পরিণীত সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন চর্চার মধ্যে কিছু কিছু পার্থক্য বা বৈসাদৃশ্য থাকলেও উভয়ের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও নিবিড়। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিণীত সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক। দেখো, পরিণীত সুশাসনের সাথে হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক খুবই গভীর বা নিবিড়। উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সার্বিক কল্যাণ। আর উভয়ের সম্পর্ক কতটা নিবিড় তা বুঝতে হলে হিউম্যান রাইটস বা মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে হয়। সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই হচ্ছে মানবাধিকার। এটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ যে মানবাধিকার ঘোষণাপত্র ঘোষণা করে, সেখানে ১ থেকে ৩০ অনুচ্ছেদ পর্যন্ত সর্বত্রই নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকারের ঘোষণা রয়েছে। এজন্য ১৯৪৮ সালে মানবাধিকার সনদকে বিশ্বের সকল মানুষের ম্যাগনা কার্টা বলে অভিহিত করা হয়। বিশ্বের যেসব দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠার জন্য চেষ্টা হচ্ছে, সেসব দেশ মানবাধিকারের এই নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল। জৈবিকভাবে জেন্ডার শব্দটির আবিধানিক অর্থ লিঙ্গ বা সেক্স। সাধারণত জেন্ডার শব্দটি ব্যবহৃত হয় নারী বা না পুরুষ কোন লিঙ্গ তা চিহ্নিত করার জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে উন্নয়ন ভাবনায় জেন্ডার একটি বহুল আলোচিত প্রত্যয়। জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর নিকট জেন্ডার বিষয়টি মানব উন্নয়নের কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচিত হয়। জৈবিকভাবে মানুষ নারী ও পুরুষ এই দুই ভাগে বিভক্ত, কিন্তু জেন্ডার হলো সামাজিকভাবে গড়ে ওঠা নারী এবং পুরুষের মধ্যকার পার্থক্য। এই পার্থক্য শারীরিক বা জৈবিক পার্থক্যের কারণে সৃষ্টি হয়নি। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী ও পুরুষের পরিচয়। সামাজিকভাবে নির্ধারিত নারী ও পুরুষের মধ্যকার সম্পর্ক, সমাজ কর্তৃক আলোচিত নারী ও পুরুষের ভূমিকা, এক কথায় নারী ও পুরুষের সামাজিক সাংস্কৃতিক সংজ্ঞা বা নারী ও পুরুষের সামাজিক সাংস্কৃতিক পরিচয় হলো জেন্ডার। জেন্ডার নারী ও পুরুষের সামাজিক শ্রেণীকরণকে মেইলি ও পুরুষালী বিষয়ে পরিণত করে। জেন্ডার এজন্যই জৈব লিঙ্গের পরিণতি নয়, সমাজ কর্তৃক নির্মিত। জেন্ডার স্টাডিজে বলা হয় যে নারীর শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে এমন কিছু নেই যার জন্য তাকে সারা জীবন গৃহে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হবে বা গৃহের বাইরের কাজের জন্য নারী অনুপযুক্ত বলে বিবেচিত হবে। পাশাপাশি পুরুষ গৃহকর্মের জন্য জন্মগ্রহণ করেনি কিংবা সবকিছুতে পুরুষ নারীর থেকে উন্নত, যোগ্য, শ্রেয়, একথাও জেন্ডার স্টাডিজে অস্বীকার করা হয়। জেন্ডার স্টাডিজে নারী পুরুষের বৈষম্য যা পুরুষ শাসিত সমাজ কর্তৃক সৃষ্টি হয়েছে তা তুলে ধরা হয়। কিভাবে এর ফলে নারী পুরুষ বৈষম্য সৃষ্টি হয়েছে, কিভাবে এর ফলে মানবাধিকার নীতি লঙ্ঘিত হয়েছে, সেসব বিষয়ে জেন্ডার স্টাডিজ পাঠ করলে জানা যায়। মানে এখানে তোমাদেরকে একটা প্রাথমিকভাবে জেন্ডার স্টাডিজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, এটা তো ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে, তারপর যদি না বুঝতে পারো বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে সেই প্রশ্নটা করতে পারো। এরপরে চলো এখন আমরা এটার সাথে হচ্ছে তোমার পরিণীত সুশাসনের মিল বা অমিল বা পার্থক্য বা সাদৃশ্যগুলো দেখব। প্রথমে অবশ্যই মিল বা সাদৃশ্য নিয়ে আলোচনা করব। দেখো ১ নম্বরে কি লক্ষ্য উদ্দেশ্যের অভিন্নতা। জ্ঞানের উভয় শাখার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য মানুষের সার্বিক কল্যাণ সাধন। পরিণীত সুশাসন নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে, তাদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, নারী পুরুষ, ধনী নির্ধন নির্বিশেষে সকলের জন্য মানবাধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করে। ২. বিষয়বস্তুর ক্ষেত্রে সাদৃশ্য। পরিণীত সুশাসনের মূল আলোচ্য বিষয় রাষ্ট্র ও নাগরিক জীবন। মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের আলোচ্য বিষয় নাগরিকদের রাষ্ট্রীয় জীবন অধিকার, কর্তব্য, মানবাধিকার ও সুশাসন বিষয় নিয়ে আলোচনা করা। ৩ নম্বর যেটা রয়েছে দেখো নাগরিক জীবনের মান উন্নয়ন।
পরিণতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ নাগরিক জীবনের মান উন্নয়নের উপায় নিয়ে আলোচনা এবং এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও জ্ঞানের এই শাখাটি মানবাধিকার নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠার উপায় সম্পর্কে আলোচনা করে। ৪. একে অপরের পরিপূরক। কিভাবে সুনাগরিক হওয়া যায়, সুনাগরিকের প্রতিবন্ধকতা কি কি, কিভাবে তা দূর করা যায় সেসব বিষয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করা হয়। ঠিক তেমনি মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ বিষয়টিও নাগরিক জীবনের বিকাশের জন্য পূর্ণতার জন্য এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যা সুনাগরিকতা শিক্ষা দেয়। এটা ছিল হচ্ছে মিলের বিষয়গুলো। এখন আমরা পার্থক্য বা বৈসাদৃশ্যগুলো দেখব। দেখো উৎপত্তির দিক থেকে। পরিণতি ও সুশাসনের উৎপত্তি ঘটেছে আগে। হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ এর উৎপত্তি ঘটেছে পরে। ২. পরিধির দিক থেকে নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধি ততদূর বিস্তৃত। অপরদিকে হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজ শুধুমাত্র মানবাধিকার ও জেন্ডার নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং হিউম্যান রাইটস ও জেন্ডার বিষয়ের পরিধি ও বিষয়বস্তু থেকে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অনেক বেশি বিস্তৃত ও ব্যাপক। ৩ নাম্বারে যেটা রয়েছে দেখো নারী ও পুরুষের সমতার প্রতি গুরুত্ব আরোপের দিক থেকে। পরিণতি ও সুশাসনে নারী ও পুরুষকে পৃথকভাবে দেখা হয় না। তাদেরকে ভাবা হয় একজন নাগরিক হিসেবে। একজন নাগরিকের সে পুরুষ হোক বা নারী হোক পরিণতি ও সুশাসনে সবার জন্য অভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং অধিকারের কথা বলা হয়। অপরদিকে জেন্ডার স্টাডিজে জেন্ডার বৈষম্যের প্রতি অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ৪. মানুষ সম্পর্কে ধারণা। পরিণতি ও সুশাসনে মানুষকে সামাজিক ও রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হিউম্যান রাইটস ও জেন্ডার বিষয়ে মানুষকে শুধু সামাজিক জীব হিসেবেই মনে করা হয় এবং তার মানবিক দিক নিয়ে আলোচনা করা হয়। উপসংহার: উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে পরিণতি ও শোষণের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক খুবই নিবিড়। সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে মানবাধিকারের ঘোষণা বাস্তবায়ন ঘটাতে হবে এবং কৃত্রিমভাবে সমাজসৃষ্ট নারী পুরুষের বিভাজন ও বৈষম্য দূর করতে হবে। এবং সর্বশেষ যেই পার্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিণতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। দেখো, পরিণতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অপরদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবস্থাপনা এবং বিতরণের জন্য ব্যবহৃত প্রক্রিয়া পদ্ধতির সমন্বয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে এই বিষয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিণতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক খুবই নিবিড়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে তথ্য ও যোগাযোগের ক্ষেত্রেও আমূল পরিবর্তন সাধিত হয়েছে। তথ্য ও যোগাযোগের দ্রুত উন্নতি সাধিত হয় বিশ্বের সকল প্রান্তের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপিত হয়েছে। বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির ব্যবহার একটি দেশের জনগণের মূল্যবোধের ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধন করেছে। অতীতের কৃষিভিত্তিক সমাজবিজ্ঞানও প্রযুক্তি নির্ভর এবং শিল্প সমৃদ্ধ সমাজে পরিণত হতে চলেছে। এর ফলে মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটছে মূল্যবোধের জগতেও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সারা বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এরপরে আমরা সেই আগেরগুলোর মতন এটার হচ্ছে মিল বা সাদৃশ্যগুলো দেখব। দেখো, এক লক্ষ্যের ক্ষেত্রে অভিন্নতা। উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন এবং তা হচ্ছে রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ সাধন উন্নয়ন। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিষয়বস্তুর ক্ষেত্রে সাদৃশ্য। জ্ঞানের উভয় শাখায় আলোচ্য বিষয়ে মিল লক্ষ্য করা যায়। জ্ঞানের উভয় শাখায় সমাজ, নাগরিক ও নাগরিকতা, নাগরিক সেবা, নাগরিকের দায়িত্ব কর্তব্য, সরকার প্রশাসন, প্রশাসনিক জবাবদিহিতা, জনমত সুশাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এরপরে ৩ নম্বরে যেটা রয়েছে সেটা দেখে একে অপরের পরিপূরক। পরিণতি ও সুশাসন রাষ্ট্র নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা করে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া রাষ্ট্র নাগরিক কল্যাণের কথা চিন্তা করা যায় না। ৪. একটির উপর অন্যটির প্রভাব। উভয় শাস্ত্র একে অপরের উপর প্রভাব বিস্তার করে থাকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া নাগরিক কল্যাণ সম্ভব নয়। ঠিক তেমনি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্টদের ও রাষ্ট্র, প্রশাসন ও নাগরিকের সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হয়। এরপরে যেটা রয়েছে সেটা দেখো, সেটা হচ্ছে পার্থক্য বা বৈসাদৃশ্য এক পদ্ধতিগত পার্থক্য। পরিণতি ও শোষণে অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক ও বিশ্লেষণধর্মী, কিন্তু তথ্য ও প্রযুক্তিবিদ্যার অনুশীলন পদ্ধতি মূলত গাণিতিক ও তথ্য নির্ভর। এটা তো তোমাদের যে সাবজেক্ট আছে সেটা পড়ে তোমরা বুঝতে পারছো। ২ নাম্বার দেখো দৃষ্টিভঙ্গির পার্থক্য। পরিণতি ও শোষণ বিদ্যমান সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিকে এগুলোকে দেখা হয় তথ্য ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে। এরপরে দেখো ২ দৃষ্টিভঙ্গির পার্থক্য। পরিণতি ও শোষণে বিদ্যমান সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি
শুরুতে এগুলোকে দেখা হয় তথ্য ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে। এরপরে যেটা রয়েছে দেখো ৩ বিষয়বস্তুগত পার্থক্য। পরিণতি ও সুশাসন রাষ্ট্র ও নাগরিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করে। অপরদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয় সেগুলোর উপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করে থাকে। উপসংহার দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে নাগরিক জীবনের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আমূল পরিবর্তন সাধিত হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দিগন্তেও। মানব সভ্যতার প্রগতির ধারা আরও গতিশীল হয়েছে এবং জাতীয় জীবনের সর্বক্ষেত্রে উন্নতি ও প্রগতির সোপান রচিত হয়েছে। বিদ্যুৎ, বেতার যন্ত্র, টেলিভিশন, ইন্টারনেট, ইমেল প্রভৃতি পৃথিবীর এক প্রান্তের সমাজ ব্যবস্থা, আচার-আচরণ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি অতি সহজে অন্য প্রান্তের সমাজ জীবনে প্রভাব বিস্তার করছে। দ্রুতগামী আকাশযান দূরকে নিকট করে চলেছে। ঘরে বসে মানুষ তথ্য পাচ্ছে, সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে। তথ্যের অবাধ প্রবাহের সৃষ্টি হয়, প্রশাসনের দুর্নীতি কমে যাচ্ছে। প্রশাসন স্বচ্ছ হয়ে উঠছে, ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হচ্ছে। কাজেই পরিণতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক যে খুব নিবিড় তা নির্দ্বিধায় বলা যায়। এটাই ছিল আমাদের মানে ১ম পত্রের ১ম অধ্যায়ের আলোচনা। বরাবরের মতো যে কথাটা বলি, তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে। যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টস করবে বা ক্লাসে জানাবে। আর প্রত্যেকটা লাইন যদি তুমি ভালোভাবে পড়ে থাকো তাহলে যেকোনো প্রশ্নের অ্যান্সার করা তোমাদের জন্য সহজ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক, অনেক দোয়া ভালোবাসা রইলো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে। খোদা হাফেজ।